এবার ইসরায়েল আমেরিকা দ্বন্দ্ব, হামলা ও কূটনীতি উভয় কৌশলেই ইরানের বিজয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। অবশেষে ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, যদিও এটা এক অবিশ্বাস্য ঘটনা, অথবা আদৌ সম্ভবই না। কিছু জটিলতা তৈরি হলেও দিন শেষে দুই বর্বর রাষ্ট্র একে অপরকে সাহায্য সহযোগিতা করবেই। তারপরও কে জানে, ছোট ছোট দ্বন্দ্ব থেকেই না আবার বড় বিরোধ তৈরি হয় ওই দুটি দেশের। বিশ্লেষকরা এটাকে ইরানের জন্য বিশেষ সুযোগ বলছেন। ইরানও সেই সুযোগে হামলা ও কূটনীতিতে জয়ী হয়ে গেছে ওই অশান্ত অঞ্চলে। বিশ্বের চোখ স্বাভাবিকভাবেই ইরানের দিকে এমন ভাবে যে ইরানই পুরো পশ্চিমা সহ ওই অঞ্চলকে শাসন করার একমাত্র দাবিদার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিউজ শনিবার 20 এপ্রিল দেশটির এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উগ্রবাদী অবৈধ বসতি স্থাপনকারী যেসব ইসরায়েলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটে যোগ দেওয়ার সুযোগ পায় না, তারাই নেতোজা ইহুদাতে যোগ দেয়। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দেয়া উচিত হবে না। আমাদের সৈন্যরা তাদের ভাষায় সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচও মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গভীর বলেন, আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও মার্কিন আদেশের সামনে নতি না স্বীকার করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, এটি একটি পরিকল্পিত পদক্ষেপের অংশ যাতে ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে এবং ইসরায়েলের নিরাপত্তা ত্যাগ করতে বাধ্য করা যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র যদি এই উগ্র সেনা ইউনিটটির ওপর নিষেধাজ্ঞা দেয়, তাহলে প্রথমবারের মতো ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে মার্কিন প্রশাসন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন খবরে প্রতিক্রিয়া জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু আরও জানিয়েছেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি লড়াই করব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউজ আউটলেট এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেতোজা ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তত 3টি সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের সশস্ত্র হামলার আগে ওয়েস্ট ব্যাংকের ঘটনার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিটটিকে 2022 সালে ওয়েস্ট ব্যাংক থেকে প্রত্যাহার করা হয়। মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ উঠেছে আইডিএফ এবং পুলিশের একাধিক ইউনিটের বিরুদ্ধে। তাদের আচরণের বিস্তারিত মূল্যায়নের পর নিষেধাজ্ঞার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এক্সিওস জানিয়েছে, অন্য ইউনিটগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কারণ তারা আচরণে বদল ঘটিয়েছে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্র সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিল, সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষেপ দৃশ্যমান হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নেতোজা ইহুদা ব্যাটালিয়ন আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের 1997 সালের লেহি আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এই আইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বিদেশি নিরাপত্তা এবং সামরিক ইউনিটগুলোর ক্ষেত্রে বিদেশি সহায়তা এবং প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া যায়। এদিকে ইসরায়েলের জন্য সহায়তা অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্সি। মার্কিন সহায়তার নিন্দা করে তারা জানায়, এর ফলে সহিংসতা আরও বাড়বে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে শনিবার পাশ হওয়া একটি আইনে ইউক্রেন ও তাইওয়ানের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সমর্থন প্যাকেজটিকে অন্তর্ভুক্ত করা হয়। তবে বেশ কয়েকজন ডেমোক্র্যাট এই আইনের বিরুদ্ধে ভোট দেন। ইরানে তথাকথিত সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল।
এই হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ইসরায়েলে নিজেদের দূতাবাসের কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দূতাবাস জানিয়েছে, কর্মীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৃহত্তর তেল আবিব, হারজুলিয়া, নেতানিয়া, ইহুদা সহ জেরুজালেম ও বেয়ার শেভা অঞ্চলের বাইরে ভ্রমণ না করতে বলা হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিবেশ এখনও জটিল আছে। সাম্প্রতিক ঘটনার উপর নির্ভর করে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। এর আগে ইরানে হামলার পর ইসরায়েলে বসবাসকারী নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানায় অস্ট্রেলিয়া। এক্সের স্মার্ট ট্রাভেলার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বলেছে, পুরো অঞ্চল জুড়ে ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। এছাড়া আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণ সংক্রান্ত অন্যান্য ব্যাঘাতের বিষয়েও মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের সতর্ক করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ। প্রসঙ্গত, গত 13 এপ্রিল রাতে ইতিহাসে প্রথমবার ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান, যদিও ওই হামলার 99 ভাগই প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এই হামলার জবাবে ইসরায়েল শুক্রবার 19 এপ্রিল ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। তবে এমন খবরের পর তেহরান বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। আগামী সপ্তাহেই রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সুখোই সু-35 যুদ্ধবিমান পেলে ইরানের সামরিক শক্তি আরও বাড়তে পারে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু-35 যুদ্ধবিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধবিমান আসবে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে অন্তত 24টি যুদ্ধবিমান পেতে পারে ইরান। গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান। এই চুক্তির আওতায় মিল MI-28 অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক 130 প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথাও জানা গিয়েছিল। ওই সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে। পাকিস্তান সফরের সময় চলছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সোমবার থেকে 3 দিনের সফর। বিশেষ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার মধ্যে সফরটি হলেও কার্যত পরস্পরের অঞ্চলে নজিরবিহীন সন্ত্রাস বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার পর সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে এই দুই প্রতিবেশী রাষ্ট্র। ইরানি প্রেসিডেন্টের সফরের বিষয়টি জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, তাকে স্বাগতম। আমরা স্বভাবতই এর জন্য পূর্ণ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় আছি। দার এই ধারণা নাকচ করে দেন যে ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক সামরিক অচলাবস্থার কারণে ইসলামাবাদ ও তেহরান রাইসির সফর বাতিল করতে পারে। দার বলেন, এই ঘটনার অনেক মাস, অনেক সপ্তাহ আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। মঙ্গলবার দার ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তারা উভয়ই গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানান। তবে ইসরায়েলে আক্রমণ করার জন্য ইরানকে কিছু বলা থেকে বিরত থাকেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান ও ইরানের 900 কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। নিজ নিজ দেশে উগ্রবাদীদের আশ্রয় দেওয়া এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী আক্রমণ চালানো থেকে বিরত রাখতে তারা যথেষ্ট কিছু করছে না বলে দেশ দুটি পরস্পরকে দোষারোপ করে। জানুয়ারি মাসে পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তা বাহিনী এই দাবি করে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় যে সেখানে ইরান বিরোধী উগ্রবাদীরা লুকিয়ে আছে। ইসলামাবাদ তার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার জন্য ইরানের নিন্দা করে এবং ইরানের এলাকা থেকে পাকিস্তান বিরোধী উগ্রবাদীদের ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায়। এই সব আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে দেশ দুটির মধ্যে বড় রকমের সংঘাতের এবং 7 অক্টোবর হামাস ইসরায়েলে সশস্ত্র আক্রমণ চালানোর পর ব্যাপক আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দেয়। দ্বিপক্ষীয় উত্তেজনা হ্রাসের জন্য তেহরান ও ইসলামাবাদ দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করে এবং পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর সংকল্প ব্যক্ত করে। পাকিস্তান ও ইরান দুদেশকে সংযোগকারী বহু কোটি ডলারের পাইপলাইন নির্মাণের বহুদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি সম্প্রতি পুনর্ব্যক্ত করেছে।
ওই পাইপলাইনের মাধ্যমে ইরান থেকে পাকিস্তান প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে। ইরান যদিও বলছে সীমান্তে তার দিকে 900 কিলোমিটার পাইপলাইন নির্মাণ তারা সম্পন্ন করেছে। পাকিস্তানের দিকে নির্মাণ কাজ শুরুই হয়নি, কারণ ইসলামাবাদ ভয় পায় যে ইরান থেকে জ্বালানি শক্তি আমদানি করলে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন।